আজকের গল্পের নাম গোয়েন্দার নাম বিবেক, কলমে শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই ছোট্ট শহরটা কলকাতা থেকে খুব দূরে নয়। এখানে একটা ছোট হাসপাতাল আছে। সেই হাসপাতালে নার্সের কাজ করত অমিতা। হাসপাতালটা ছোট হলেও নূতন তৈরি হয়েছে বলে ঝকঝকে তকতকে। সামনে পেছনে সুন্দর ফুলবাগান। দোতলার বারান্দা দিয়ে তাকালে মনে হয় সবুজ ঘাসের মখমলের পাশে ফুলেরা হাওয়ায় হেলে দুলে দুর্বাদলের সঙ্গে কথা বলছে। অমিতা বাড়ি থেকে ডিউটি করতে আসে হাসপাতালে। নার্সের কোয়ার্টারে যে সব নার্স বা সেবিকারা কাজ করে সে তাদের মতো নয়। রোগীদের যদি কখনো বাড়তি নার্সের দরকার হয় তখন তার খোঁজ পড়ে। সে তৎক্ষণাৎ চলে আসে। হাসপাতালে নার্সদের বিশ্রাম করবার ঘর আছে। সে ঘরে খাবার টেবিল আছে, কাপড় চোপড় রাখার আলমারি আছে। সে সেই আলমারি থেকে নার্সের পোশাক বের করে সেটা পরে নিজের শাড়ি টাড়ি সব আলমারিতে তুলে রাখে। আবার যখন ডিউটি শেষ করে চলে যাবে তখন নার্সের পোশাক আলমারিতে গুছিয়ে রেখে নিজের পোশাক পরে বাড়ির দিকে রওনা হয়। তার বাড়ি হাসপাতাল থেকে মাইলখানেক দূরে। এই পথে আগে একটা গা ছমছম করা বাঁশবাগান পড়ত। এখন সেসব কাটা পড়েছে। সেখানে উঠেছে 5 তলা সব ফ্ল্যাট বাড়ি। কলকাতার লোকেরা কলকাতা ছেড়ে এখন এসব জায়গার ফ্ল্যাটে চলে আসছে। দেখতে দেখতে চোখের সামনে সব কিছু বদলে গেল। হাসপাতাল হলো, ছেলে মেয়েদের স্কুল হলো, এখন নাকি কলেজ হবারও কথা চলছে। রাস্তাও হয়ে গেল ভালো রকম। বড় চওড়া রাস্তাটা এখন অনবরত বাস যায়। এছাড়া কিছু দূরে একটা রেল স্টেশন তো আছেই। স্টেশনে কি হাসপাতালে কি স্কুলে সব জায়গাতেই ইলেকট্রিক আলো। রাস্তার আশপাশও উঁচু উঁচু পোস্ট পুঁতে আলো জ্বালানোর ব্যবস্থা হয়েছে। লোডশেডিং না হলে তাদের শহরে আলোর অভাব হয় না। হাসপাতালে তো হয়ই না। যদি কখনো সখনো হয় তো হাসপাতালের নিজস্ব জেনারেটর আছে, সেটা চলা মাত্রই আলো আসে। তাদের হাসপাতালের সব যন্ত্রপাতি আধুনিক। কঠিন কোনো অপারেশন করতে হলে কলকাতা থেকে বড় ডাক্তার আসে। হাসপাতালের নিজস্ব ডাক্তার তো আছেই। অমিতা দেখেছে খুব কম ক্ষেত্রেই রোগীকে কলকাতায় পাঠানো হয়। বেশিরভাগ ক্ষেত্রে হাসপাতালেই সব কাজ হয়ে যায়। এহেন যে হাসপাতাল, সেখানে অমিতা বা অমিতার মতো জনা কয়েক মেয়েকে ডিউটি করতে যেতে হয় যখন তাদের ডাক পড়ে। সেদিন সন্ধ্যায় যখন ডাক পড়ল তখন সে নিচের ঘর থেকে পোশাক বদলে ওপরে এসে তাদের মেট্রন বিশাখাদের সঙ্গে দেখা করে বলল, কি ব্যাপার দিদি? মেট্রন বললেন, 14 নম্বরে যাও, কাল ভোরে অপারেশন হবে, তোমার সেই ঘরে নাইট ডিউটি। হুঁশিয়ার থাকবে, কলকাতা থেকে বড় ডাক্তার আসছেন অপারেশন করতে। তুমি আগে তাকে দেখেছো, ডাক্তার চৌধুরী। ডাক্তার চৌধুরীকে কে না চেনে? বিরাট বড় ডাক্তার, বিলেত ফেরত। উনি অপারেশন করলে রোগীর আর কোনো ভয় থাকে না, এমনই তার নাম ডাক। নাম শুনলেই অর্ধেক রোগী সুস্থ হয়ে যায়। এইসব ভাবতে ভাবতে অমিতা তার রোগীর ঘরে ঢুকল। ছোট্ট কেবিনের মধ্যে একটি বেড বা শয্যা, পেছনে তাকওয়ালা ছোট আলমারি বিশেষ। ভেতরে রোগীর জিনিসপত্র থাকা সম্ভব। আলমারির মাথায় রয়েছে কয়েকটা ওষুধ। নিশ্চয়ই রোগীর লোকজন ডাক্তারের নির্দেশনামা দেখে কিনে রেখে গেছে। পাশেই পড়ে আছে প্লেটের মতো দেখতে রোগীর জন্য কি করতে হবে আর কি করতে হবে না তার নির্দেশ লেখা বোর্ড। সেটা তুলে অমিতা দেখতে লাগলো। রোগী তখন চোখ বুজে পড়ে আছে। বুড়ো মানুষ, সে যে ভিতরে ঢুকেছে তিনি হয়তো টেরই পাননি। পেলে নিশ্চয়ই চোখ মেলতেন। বোর্ডে রোগীর নাম লেখা,
বিবেক বসু মল্লিক। ওর মুখের দিকে থেকে চোখ ফিরিয়ে ওষুধগুলোর দিকে তাকালো অমিতা। ওষুধের অনেকগুলোই তার চেনা, সবই দামি ওষুধ। তার মধ্যে একটি ঔষধ খুব দামি, আর সেটা রয়েছে 2 শিশি ভর্তি। এরকম জটিল অপারেশনের ক্ষেত্রে এরকম বাড়তি ওষুধ কিনে রাখাই নিয়ম। তাদের হাসপাতালের উল্টো দিকেই একটা ওষুধের দোকান আছে, কিন্তু সেটা রাত 10টার পর বন্ধ হয়ে যায়। সেজন্য আগেভাগেই ওষুধ কিনে রাখে রোগীর ঘরের লোক। তাদের হাসপাতালের একটাই অসুবিধে, ব্লাড ব্যাংক নেই। হওয়ার কথা চলছে, রক্ত দরকার হলে ছুটতে হয় কলকাতায়। এই রোগীর যে অবস্থা, তাতে 2-3 বোতল রক্ত দরকার হবে, অথচ আলমারিতে রক্তের বোতল তো দেখা যাচ্ছে না। হয়তো ফ্রিজে রেখেছে। একটু চিন্তিত মুখেই সে কেবিনের বাইরে এসে তাদের ওপরে যে উর্দি পরা নার্সটি টেবিলের সামনে বসে কাগজপত্র দেখছিল তাকে বলল, রেনুদি, 14 নম্বর রোগীর রক্ত দরকার হবে না? রেনু একটু চিন্তা করে বলল, 14 নম্বর রোগী? না না, এই তো ওর রোগের ফাইলটা পড়ছিলাম। তাতে ওকে কোন ডাক্তার দেখছিলেন, কি ঔষধ খাওয়া হয়েছিল, কি কি পরীক্ষা হয়েছে, সব আছে, কিন্তু রক্তের তো কোনো নির্দেশ পাইনি। তুমি একবার বিশাখাদির সাথে কথা বলতে পারো। অমিতা লিফটে চড়ে নিচে নামলো। বিশাখাদিকে গিয়ে তার বক্তব্য বলল। বিশাখাদি বললেন, হ্যাঁ, ফোনে ডাক্তার চৌধুরী বলেছিলেন 2 বোতল রক্ত জোগাড় করে রাখতে। কি গ্রুপের রক্ত দরকার তাও পরীক্ষা করে জেনে নেওয়া হয়েছে। সেই মতো রোগীর ছেলেকেই বলে দিয়েছি, সে নিশ্চয়ই জোগাড় করে আনবে। তোর ডিউটির মধ্যেই সে আনবে। তুই ফ্রিজে ওগুলো যত্ন করে তুলে রাখিস, বলা যায় না যদি দরকার হয়। বিশাখাদি জিজ্ঞেস করলো, রোগীর কি অবস্থা রে? নার্সটি বলল, রোগী তো ঘুমোচ্ছে। কথাটা শুনে বিশাখাদি অবাক। তিনি বললেন, হ্যাঁ রে, ঘুমোচ্ছে কি রে এই সন্ধ্যা রাত্রিরে? এই তো ওর স্ত্রী, ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সবাই এসে দেখা করে গেল। তুই তখনও আসিসনি। ঘুমের ওষুধ এখনও দেওয়া হয়নি, কখন দেওয়া হবে চার্টে দেখে নিস, আর ব্লাড প্রেশার চেক করিস। আর যা যা দরকার সব হয়ে গেছে, কিন্তু এক্ষুনি ঘুমোবে বলে তো মনে হয় না। তুই ভালো করে দেখ গিয়ে। এসব শুনে অমিতা দাঁড়ালো না, সঙ্গে সঙ্গে উঠে এলো। বিবেকবাবু তখনও চোখ বন্ধ করে শুয়ে আছেন। ওর চার্টে অমিতা দেখছিল ওর বয়স 75, মাথার চুল সাদা, দাড়ি কোপ কামানো, চেহারা শীর্ণ, গায়ের রং তেমন ফর্সা না হলেও কালো না। ওর মুখের দিকে তাকিয়ে অমিতার কেমন যেন মায়া হলো। এই বয়সে এইরূপ জটিল অপারেশন উনি সহ্য করতে পারবেন তো? তারপরেই মৃদু গলায় অমিতা ডাকলো, দাদু। বিবেকবাবু সঙ্গে সঙ্গে চোখ খুলে বললেন, আমাকে ডাকছো? অমিতা বললেন, হ্যাঁ দাদু, একটু পরে একটা ঔষধ আছে, তাই ডাকলাম। বিবেকবাবু বললেন, তুমি নার্স বুঝি? অমিতা বলল, হ্যাঁ, আপনার জন্য এসেছি, সারা রাত থাকবো। বিবেকবাবু বললেন, কাল কটায় আমার অপারেশন হবে যেন? ছেলে অতনু বলেছিল, ভুলে গেছি। তা চার্ট দেখে বলল, সকাল 8:30। ভোরে কিন্তু কিছু খাবেন না। উনি একটু হেসে বললেন, তোমরা খাবার দিলে তবে তো খাবো। অমিতা বলল, হ্যাঁ সেটা তো ঠিকই, তবে অতিথিরা যদি কেউ আসে, কিছু নিয়ে আসে, আমাদের জিজ্ঞেস না করে খাবেন না। বিবেকবাবু বললেন, রাত্রে খাবো তো? অমিতা বলল, নিশ্চয়ই, 7:30টায় আপনাকে খাবার দেওয়া হবে। বিবেকবাবু বললেন, কি খাবো? অমিতা বলল, হালকা খাবার, ভাত, ডাল, একটু ভাজা আর মাংসের স্টু। বিবেকবাবু বললেন, একে হালকা বলছো কেন? অমিতা বলল, মাছের কালিয়া বা কষা মাংস তো নয়, তাই হালকা বললুম। উনি একটু হাসলেন, তারপর বললেন,
সেসব খাওয়া কবেই ঘুচে গেছে। অমিতা বলল, খেতে ইচ্ছে করে বুঝি? বিবেকবাবু বললেন, না সে আর করে না, বলেই তার দিকে তাকিয়ে আরও কি যেন বলতে গেলেন, কিন্তু বলবো কি বলবো না করতে করতে শেষ পর্যন্ত বললেন, আচ্ছা মা, আমি কি বাথরুমে যেতে পারি? অমিতা তাকে ধরে নিয়ে গেল বাথরুমের সামনে। বিবেকবাবু নিজেই বাথরুমে গেলেন। তারপরে ফিরে এসে তাকে যত্ন করে শুয়ে দিল অমিতা। অমিতা একটা টুল নিয়ে কাছে এসে বসল। বলল, আচ্ছা আপনি আমাকে মা বললেন কেন? কেউ তো বলে না, আমাদের সবাই সিস্টার বলে। বিবেকবাবু বললেন, আরে আমি তো বুড়ো হয়েছি, তাই মা বলছি। অমিতা বলল, আপনার মতো বুড়ো অনেকেই আসেন, তারা সবাই আমাকে সিস্টার বলে ডাকে, এই প্রথম আমাকে কেউ মা বলল। বিবেকবাবু তাকে জিজ্ঞেস করল, তোমার তো দেখছি কচি বয়স, বিয়ে হয়েছে? অমিতা বলল, না। একটা টুল টেনে নিয়ে এসে বিবেকবাবুর বেডের পাশে বসলো অমিতা। তার সঙ্গে অনেক কথা হলো। বিবেকবাবু তার বাড়ি সম্বন্ধে জানতে চাইলেন। তখন অমিতা বলল, তার বাবা নেই, মা আছেন। অমিতার পরে 3 বোন, তারপরে 1 ভাই, সব থেকে ছোট, ক্লাস 3-তে পড়ে। বিবেকবাবু একটু থমকে থেমে থেমে অনেক কথাই জিজ্ঞেস করলো। অমিতা দেওয়ালের দিকে তাকালো। ঘড়িতে তখন 7:30 বাজে। দেখতে দেখতে একটা লোক এসে দিয়ে গেল খাবার। অমিতা ট্রলিটা ঠেলে ওর সামনে নিয়ে এলো। ওটা বিছানার থেকে উঁচু, তাই ঠেলে মুখের কাছ বরাবর নিয়ে এসে সেটিং করলো। বিবেকবাবু ততক্ষণে উঠে বসেছেন। বিবেকবাবুর বিছানায় বসে খেতে কোনো অসুবিধে হলো না। অমিতা ওর মুখ ধুইয়ে মুখ মুছিয়ে শুইয়ে দিল। তারপর ট্রলিটাকে সরিয়ে বিছানাটা ঠিক করে দিল। যে খাবার এনেছিল সে খানিকক্ষণ বাদে এসে এই বাসন টাসন নিয়ে চলে গেল। অমিতা ওকে ঔষধ খাইয়ে দিয়ে মুখ মুছিয়ে শুইয়ে দিল। বিবেকবাবু তখন বললেন, এই যে মা, তুমি এত সেবা করছো, তাই তোমাকে সিস্টার বলে ঠিক তৃপ্তি পেলাম না। বিবেকবাবুর কথা শুনে হঠাৎ করেই অমিতার চোখে জল এলো। এমন স্নেহের সুরের কথা ওর সাথে আগে কেউ বলেনি। বিবেকবাবু বললেন, আচ্ছা আমি তো খেলাম, তুমি খাবে না? অমিতা ওর অগোচরেই চোখ মুছে কাছে এসে বলল, একটু পরে নিচে যাব, আমার খাবার বাড়ি থেকে নিয়ে এসেছি, আমাদের ঘরে বসে খেয়ে আসবো। বিবেকবাবু অবাক হয়ে বললেন, এখানে তোমাদের খেতে দেয় না? অমিতা বলল, না, আমরা বাড়ি থেকে খাবার আনি। বিবেকবাবু এবার জিজ্ঞেস করলো, আচ্ছা তোমাদের আয় কত? অমিতা বলল, ওই যা আপনারা দৈনিক হিসেবে দেন সেটাই আমাদের প্রাপ্য, তবে তার থেকে 5 টাকা করে কেটে নেওয়া হয়। কিন্তু এসব কথা থাক, এসব কথা আমরা সবাইকে বলি না, আর কেউ জিজ্ঞেসও করে না। একটু পরেই বিবেকবাবুর ছেলে অতনু এলো। অমিতাকে বলল, আপনি বুঝি সিস্টার, বাবার জন্য নাইট ডিউটিতে এসেছেন? আপনি যান, আপনাকে অফিসে ডাকছে। অমিতা বুঝল অফিস বলতে অতনু কী বোঝাচ্ছে। চারিদিকে রোগীদের কামরা, মাঝখানে একটা চওড়া প্যাসেজ, সেখানেই আলমারি, ফ্রিজ, টেবিল এইসব সাজিয়ে রেনুদি বসে আছে। অমিতা কাছে যেতেই রেনুদি বলল, তোমার রোগীর জন্য রক্ত একেবারে 3 বোতল নিয়ে এসেছে, অর্থাৎ 1 বোতল বাড়তি। তুমি এতে কাগজ ছেটে রোগীর কেবিন নাম্বার লিখে ফ্রিজে ঢুকিয়ে দাও। এ কাজটা রেনুদি নিজেও করতে পারত, কিন্তু তা সে করবে না। সে যে রোগীর জন্য যে নার্স তাদের দিয়ে করাবে, অর্থাৎ এই দায়িত্বের কথা রোগীর নিজের নার্সরা যেন মনে রাখে। রেনুদি খাতায় পত্রে ওটা টুকে রাখবে। যখন দরকার হবে তখন রোগীদের নার্সরাই এটা যে ঘরে অপারেশন হবে সেই ঘরে নার্সের হাতে তুলে দেবে। এটাই নিয়ম। এই নিয়মই সবাই মেনে চলে। হাসপাতালের ওষুধ বিশুদ্ধ
চুরি যায় বলে বদনাম আছে। সেটা যথাসম্ভব রোধ করার জন্য এই নিয়ম। চুরি হলে তার তদন্ত হয়, আর তদন্ত হলে কার গাফিলতিতে চুরি হলো আর একটা হদিস থাকবে। সেই জন্য রেণুদিকে দোতলার ওই ওয়ার্ডের সব কামরার দায়িত্বে থাকতে হয়। তারই অধীনে এইসব নার্স তাদের কর্তব্য পালন করে। দোতলার জন্য ওয়ার্ড আছে, তেতলাও আছে। সেখানেও রেণুদির মতো অন্য কোনো নার্সের ভারপ্রাপ্ত আছে। তাদের ওপরে আছে মেট্রন, তারপর প্রধান মেট্রন। যাই হোক, অমিতা রক্তের বোতল 3টে নিজস্ব জায়গায় রেখে রোগীর কামরায় ফিরে গেল। তার টুলে বসে বাবার সঙ্গে তখন কথা বলছিল অতনু। ও আস্তেই উঠে দাঁড়িয়ে সে বলল, চললাম সিস্টার, কাল ভোরেই আমি চলে আসব, ডাক্তার চৌধুরী আসার আগেই। বাবা খুব প্রশংসা করছিল আপনার, ওকে একটু দেখবেন। অমিতা মাথা নাড়িয়ে বলল, নিশ্চয়ই, এটাই আমার কর্তব্য। গলা একটু নামিয়ে অতনু বলল, অপারেশনের সময় আপনি থাকবেন তো? অমিতা বলল, না না, ভোর 6টায় আমার ডিউটি শেষ, তখন আসবে অন্য একটি নার্স। আপনি ভাববেন না, আমাদের দিক থেকে কর্তব্যের কোনো ত্রুটি হবে না। অতনু বলল, তা তো জানি, ডাক্তার চৌধুরীরও সুনাম আছে আর হাসপাতালেরও সুনাম আছে, আমরা নিশ্চিত। বলেই ভদ্রলোক চলে গেল। অমিতা হাসপাতালের কাজে আছে 2 বছরের মতো। অনেক সে দেখেছে, অনেক বুঝেছে। বিবেকবাবুর বয়সটা 75, সেটাই ভয়ের। এত বড় অপারেশনটা সহ্য করতে পারবেন তো উনি? একটু পরে আরও একজন নার্স এলো, স্থায়ী নার্সদের একজন, তার মতো অস্থায়ী নয়। সে এসে ব্লাড প্রেশার দেখল, তারপরে তাকে ঘুমের ওষুধ খাওয়ানোর নির্দেশ দিয়ে চলে গেল। এছাড়া অমিতার আর করার কিছুই নেই। অপারেশনের আগের রাতে তাকে ডিউটিতে আনার উদ্দেশ্য আর কিছু নয়, বাথরুম টাথরুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা, না পারলে বেড প্যান এগিয়ে দেওয়া, জল টল চাইলে সেটা খাওয়ানো, একটু সেবা যত্ন আর কি। তার উপরে যেটা বড় কথা, সেটা হলো রোগী যেন মনে মনে দমে না যায়, সেটা দেখা, তার মনের জোর বাড়িয়ে রাখা। হঠাৎ বিবেকবাবু বললেন, আমার আগে কোনো অপারেশন হয়নি, এই প্রথম আমার পেট কাটা হবে। অমিতা বলল, ও নিয়ে ভাববেন না, কাটা ছাড়ার ব্যাপারটা এখন অনেক উন্নত, এসব অপারেশন এখন জলভাত। তার উপরে আছেন স্বয়ং ডাক্তার চৌধুরী, তাকে ধন্বন্তরী বলা হয়, আপনি কিছু টেরই পাবেন না। বিবেকবাবু ওর মুখের দিকে তাকিয়েছিলেন, বললেন, মায়েরা ছেলেদের যেমন বলে, একেবারে তুমি অমনি করে বললে। সাধে কি তোমায় আমি মা বলে ডেকেছি? বিবেকবাবু বললেন, আচ্ছা, কাল অপারেশন টেবিলে যদি আমার কিছু হয়, তোমার মনে কষ্ট হবে? বড় জানতে ইচ্ছা করছে জানো। কথাটা শুনে অমিতা নির্বাক। এভাবে এ প্রশ্নের সামনে তাকে দাঁড়াতে হবে, এটা সে কখনো ভাবেনি। এইসব কেবিনে কত রোগী আসে, কত রোগী যায়, সবারই তো সেবা করতে হয় তাদের। কেউ 5-6 দিন থেকে ফিরে যায়, তারপরে তার কথা কারুর মনেই থাকে না। আবার নূতন একজন আসে, তাকে নিয়ে সবাই ব্যস্ত। এর মধ্যে অনেক বেদনার ব্যাপারও হয়, কেউ আর ফিরতে পারে না। তাদের নিশ্চল দেহ তাদের লোকজন এসে কাঁদতে কাঁদতে নিয়ে যায়। সেসব দৃশ্য দেখতে হয়, কিন্তু তাদের কথা মনেই বা থাকে কয়দিন। খানিকক্ষণ বাদে আবার কেবিনে এসে কেউ ঢোকে, আবার সেই সিস্টার, আবার নূতন করে সেবার জন্য সে মনে মনে তৈরি হয়ে যায়। এই যে ক্রমাগত আসা যাওয়া, এর মধ্যে কে কাকে মনে রাখছে? আর যারা ফিরে যায়, তাদের মধ্যে কেই বা এরকম সেবিকাদের কথা মনে রাখে? এই মানুষটির মা ডাক যেমন তার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়, তেমনি এই অভিনব প্রশ্ন তাকে নাড়া দিল। সে বলল, আপনাকে এবার দাদু না বলে আমি বাবাই বলবো, কারণ আপনি আমাকে দিদি বা দিদিভাই না বলে মা ডেকেছেন। বাবা, সেবা করে করে আমরা সেবা করার যন্ত্র হয়ে গেছি, এই কথা ঠিক,
আবার যন্ত্রণাই একথাও ঠিক। রোগীদের যখন অপারেশন ঘরে নিয়ে যাওয়া হয় তখন বাইরে এসব খালি কেবিনে বসে আমরাও কম দুশ্চিন্তা করি না। হয়তো আমি বসে আছি আমার কেবিনে, আমার রোগীর কাছে যার অপারেশন হচ্ছে তার কেবিন নার্স আমাকে চুপি চুপি বাইরে ডেকে নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, আমার রোগীকে 3 ঘন্টার ওপর হলো অপারেশনে নিয়ে গেছে, এখনও আসছে না, কি হবে? বিশ্বাস করুন বাবা, এইসব নার্সদের উৎকণ্ঠা, এদের কোনো ফাঁকি নেই। তারপরে সেই রোগী যখন কেবিনে ফিরে আসে, ধীরে ধীরে সেরে ওঠে, তখন সেই নার্সের মনে যে কি আনন্দ হয় তার তুলনা মেলা ভার। আমরা চাই আমাদের রোগীরা সবাই ভালো হয়ে বাড়ি ফিরে যাক। অন্য কিছু হলে আমরা কষ্ট পাই, সত্যিই পাই। কিন্তু বাবা, আপনার তা হবে না, অর্থাৎ আপনার জন্য আমার কষ্ট পেতে হবে না, এ আমি স্থির জানি। বিবেকবাবুর মুখ ম্লান থেকে উজ্জ্বল হয়ে উঠল। বলল, তুমি ঠিক বলেছ মা, তুমি ঠিক বলেছ। বিবেকবাবু আবার বললেন, আচ্ছা, আমারও বিশ্বাস হচ্ছে মা, আমি বাঁচলে তুমিও আনন্দ পাবে, আর পাবে আমার নাতি নাতনিরা। ওরা দুজনেই পিঠাপিঠি ভাই বোন, দুজনেই কলেজে পড়ে, আমাকে বড় ভালোবাসে। কিন্তু ওদের বাপ মা, বিশেষ করে মা, ওদেরকে আমার কাছে ঘেঁষতে দেয় না। যদিও আমি জানি ওরা যখন আর একটু বড় হবে তখন আর ওরা মা বাবার বাধা মানবে না। ওরা আমাদের পরের প্রজন্মের পরের প্রজন্ম, ওদের কালটা আবার আমাদের কালের মতো হৃদয়টাকে বড় স্থান দেবে বুদ্ধির থেকে। কিন্তু আমাদের পরের প্রজন্ম, অর্থাৎ আমাদের ছেলেদের প্রজন্ম, সেটা নয়। তারা বুদ্ধিমান, একটু বেশি বুদ্ধিমান তারা আমাদের সঙ্গে, সেই জন্য তাদের তফাৎ। কিন্তু আমাদের নাতি নাতনিদের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেকটাই অন্তরঙ্গ। তবে ওরা আরও বড় হয়ে উঠে নিজেরা যখন স্বাধীন হবে তখন আমি বেঁচে থাকবো তো, এটাই মনে মনে ভাবি। এইসব দেখে যেতে না পারলে জীবনের তৃপ্তি কোথায়? সেজন্যই আমি বেঁচে থাকতে চাই আর একটু কিছুকাল। অমিতা বলল, বাঁচবেন বই কি বাবা, বাঁচবেন। মানুষের বাঁচার প্রবল ইচ্ছাই মানুষকে অনেক সময় বাঁচিয়ে দেয়। আপনি ঘুমন, আপনার মাথার কাছে বসে আছি আমি, আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। দেখতে দেখতে রুগী ঘুমিয়ে পড়ল। ঘুমের ওষুধের প্রভাবটা ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিল। সে নিজের হাতেই তো খাওয়ালো ওষুধটা। নিশ্চিন্তে সে ঘুমোচ্ছে। তার ঘুমন্ত মুখখানা দেখতে দেখতে অমিতা ভাবে, মানুষটি সত্যিই অদ্ভুত। অবশ্য যারা হাসপাতালে আসে, যাদের সেবা করার ভার তারা পায়, তারা সবাই এই বেঁচে থাকার ইচ্ছাই প্রকাশ করে। যদিও তাদের সঙ্গে বিবেকবাবুর একটু তফাৎ আছে, এরও বাঁচার ইচ্ছা আছে, কিন্তু অন্যরকম বাঁচার ইচ্ছা। তার অপারেশন হবে, যদিও তার বয়স 75, তবুও আশা করা যায় তিনি ফিরে আসবেন। হয়তো কেবিনে সপ্তাহখানেক থাকবেন, তারপরে বাড়ি ফিরে যাবেন। যাওয়ার সময় তাকে মা বলে ডাকবেন। সে ডাক শুনে অমিতার চোখে জল আসবে। কিন্তু তারপর 14 নম্বর কেবিনে আবার নূতন রোগী আসবে, তাকে নিয়ে ব্যস্ত হতে হবে, তাকেও বাঁচাবার আশা দিতে হবে। এইভাবে রোগীর পর রোগী আসবে আর যাবে। সেই ভিড়ের মধ্যে তার কি মনে থাকবে বিবেকবাবুর কথা, না বিবেকবাবুর মনে থাকবে তার কথা? ভাবতে ভাবতেই ভোর হলো। তারও যাবার সময় হয়ে এসেছে। পরের নার্সকে সব বুঝিয়ে দিয়ে যখন সে পথে নামল, তখন বিবেকবাবুর ঘুমন্ত মুখখানা ভাবতে গিয়ে তার মনে পড়ল ঔষধগুলোর কথা, বিশেষ করে খুব দামি ঔষধগুলোর কথা। দুটো একটা ওষুধ বাড়তি হয়ই, সেটাই নার্সদের লাভ। বিবেকবাবুর একটি ঔষধ বাড়তি আছে। ওই নার্সটি যেটা যাবার সময় সরিয়ে নিয়ে যাবে না তো, এটাই সে ভাবছিল। প্রত্যেক নার্সের সঙ্গে একটা ব্যাগ থাকে, তাতে খাবারের বাটি সমেত জলও থাকে। তার মধ্যে ওষুধ তুলে নিয়ে যেতে বাধা কোথায়? খুব কৌশলে এটা করতে হয়। পার্টি সাধারণত এর হিসেব চায় না।
রোগী যে সুস্থ আছে এটাই তারা খুশি। কত ওষুধ খাওয়ানো হলো না সেটা তারা দেখতে আসে না। আর যখন রোগী অপারেশন টেবিল থেকে ফেরে না, তখন তো কান্নাকাটি হয়। ঔষধের কথা কারুর মনেই থাকে না। সারাটা দিন অমিতার মাথায় বিবেকবাবুর কথাই ঘুরতে লাগলো। তার অপারেশন কেমন হলো, তার ওষুধের কি হলো, এই সমস্ত কথাই সে সারাদিন ভাবছে। সেদিন সন্ধ্যায় সে যখন আবার ডিউটিতে ফিরল, তার প্রথম চোখ পড়ল ঔষধের ওপর। দেখল না, ঔষধ ঠিক জায়গাতেই আছে, কেউ হাত দেয়নি। তারপরে তার মনোযোগ পড়ল রোগীর ওপর। অপারেশন হয়ে গেছে, রোগী নিস্তেজ হয়ে পড়ে আছে। বিছানার প্রান্তে একটা স্ট্যান্ড লাগানো, তা থেকে ঝুলছে একটি বোতল রক্ত। নলের সাহায্যে রক্ত ফোঁটা ফোঁটা পড়ে যাচ্ছে তার হাতে। লক্ষ্য করতে হবে এই বোতলের ওপর। বোতল খালি হতে না হতেই নূতন বোতল আনতে হবে, তা না হলে রোগীর শিরায় ঢুকবে হাওয়া। তাহলে রোগী হবে সমূহ বিপদের সম্মুখীন, রোগীকে বাঁচানো যাবে না। ঘোলাটে চোখে একবার তার দিকে তাকালো বিবেকবাবু, বলল, মা তুই এসেছিস, আমার মাথায় হাত বুলিয়ে দে। অন্য এক নার্স এসে ইঞ্জেকশন দিয়ে গেল, থার্মোমিটার লাগিয়ে জ্বর দেখল, অন্য যা যা ব্যবস্থা করার সব করলো। তারপর অমিতাকে কাছে ডেকে চুপি চুপি বলল, এখনো কিন্তু বিপদ কাটেনি, 48 ঘন্টা না কাটলে কিছু বলা যাবে না। দরকার হলে রেনুদিকে ডেকো, রেসিডেন্ট ডাক্তার সঙ্গে সঙ্গে চলে আসবেন। আর কলকাতায় ডাক্তার চৌধুরীর কাছেও ফোন যাবে। বিবেকবাবু ঘুমের ওষুধের জন্য আচ্ছন্ন হয়ে পড়ে আছেন। কখনো আ করছেন, আবার কখনো ঘুমিয়ে পড়ছেন। এভাবেই সারা রাত কেটে গেল। অমিতা নিজেও 1 মিনিট চোখ বন্ধ করেনি। ঘুম ঘুম চোখ নিয়ে বাড়ি ফিরে এলো সে। রাতে অবশ্য রেনুদি এসে দেখে গেছে। এসেছিল বিশাখাদি। স্থানীয় ডাক্তার বসু এসে চেক আপ করে গেছে, যা করবার করেও গেছে। সেই 48 ঘন্টার ধাক্কা না পেরোলে বিপদ কাটবে না। অমিতা বাড়ি এসে চান টান করে কিছু খেয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুম তার আসলো না। হঠাৎ মনে পড়ল সেই বাড়তি ঔষধের কথা। সেই ওষুধের বোতলটা ছিল, সেটা অর্ধেক হয়ে এসেছে, আর এটাতে তো হাতই পড়েনি। চার্টে এই ওষুধটা ফের দেওয়ার উল্লেখ নেই, তাহলে তার বদলি নার্স অনায়াসেই সেটা সরিয়ে ফেলতে পারে। খাতাপত্রে লেগে গেছে, লিখে দেবে। একটা অবাক কাণ্ড, এই গোজামিলের কথাটাই তার মনের মধ্যে সারাক্ষণ পাক খেতে লাগলো। ভদ্রলোক তাকে সিস্টার না বলে মা বলে ডেকেছে, সেজন্যই হয়তো তার এত চিন্তা। সে বিকেলে 6টা বাজতে না বাজতেই ছুটল হাসপাতালে, 14 নম্বর কেবিনে। অবস্থা তার একটু গুরুতর। ডাক্তার বোস এসেছিলেন। কলকাতার ডাক্তার চৌধুরীর সঙ্গে দুবার ফোনে কথা হয়েছে। তিনি নূতন কিছু ঔষধ আর ইঞ্জেকশনের ব্যবস্থা করেছেন। সেগুলো টেবিলে শোভা পেলেও তার বুকটা ধক করে উঠল। সেই বাড়তি দামি ঔষধের বোতলটা নেই। চার্টে দেখা গেল সেই ঔষধের জায়গায় অন্য ঔষধের নাম দেওয়া হয়েছে, সুতরাং ওটা বেমালুম সরিয়ে ফেলা হয়েছে। অতনুবাবুদের কি আর ওই ঔষধের কথা মনে থাকবে? তারা তখন তাদের বাবাকে নিয়েই ব্যস্ত। এসব ভাবনার সময় তাদের নেই। অমিতারও বা সময় কোথায় এসব নিয়ে ভাববার? রোগীর চলেছে বিপদ, তখন তাকে নিয়েই তার কাটছে সময়। রক্ত 2 বোতল দিতে হয়েছে, এখন আর দিতে হচ্ছে না বটে, তবে রক্তের বদলে এখন যাচ্ছে তরল পদার্থ। রক্তের মতোই ফোঁটা ফোঁটা করে শিরার মধ্যে ঢুকছে। এটা ফুরোলে আরও 1 বোতল লাগবে। সে বোতলও গোটা 2 সার করে দাঁড় করানো। এছাড়া খাবার, ট্যাবলেট, ক্যাপসুল আর ইঞ্জেকশন তো আছেই। এইসব কাজ টাজ করে রোগীকে ঘুমোতে দেখে সে যখন একটু দম নেবার সুযোগ পেল, তখন আবার টেবিলের দিকে তাকালো। হঠাৎ কি মনে করে আলমারিটা খুলল। দেখল আলমারির ভেতরে সেই বাড়তি ওষুধের শিশিটা যেমন ছিল তেমনি আছে। খুব দামি ওষুধ।
যাক, তার বদলি নার্স ওটা নিতে পারেনি। শুধু নার্স কেন, জমাদাররাও নেয়নি। খাবার যে দিতে আসে সেও নিতে পারে, সেও নেয়নি। তাকে সতর্ক থাকতে হবে। ভোরবেলা ওটা নিয়ে রেনুদিকে দিতে হবে, বলতে হবে এটা বাড়তি। রোগীর লোকজন এলে তাদের দিয়ে দেবে দামি ওষুধ। ফেরত দিলে অনেক টাকা পাওয়া যাবে, এটা তো তাদের কাজে লাগতে পারে। তাই ফেরত দিতে দোষ কি? ফেরত দিয়ে দেবে তারা। রেনুদিকে মনে মনে প্রশ্ন করতে গিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করলো অমিতা, আর চমকে উঠল। রেনুদিকে দেওয়া মাত্রই রেনুদি নিজেই যদি মেরে দেয়? আবার সঙ্গে সঙ্গে প্রশ্ন, রেনুদির কি এরকম কোনোদিন ঔষধ মেরেছে তাহলে? আবার প্রতি প্রশ্ন, দেয়নি কিন্তু দিতেও তো পারে। কার মনে কখন লোভ জাগবে বলা তো যায় না। সে নিজেও যে একদিন চুরি করবে না সেটাকে বলতে পারে। এই চিন্তাটা মনে আসার সঙ্গে সঙ্গেই সে শিউরে উঠল। হঠাৎ রাত 3টের দিকে তার মনের মধ্যে বিকার জন্ম নিল। সে গুটি গুটি পায়ে সেই দামি ওষুধটা আলমারির থেকে নিয়ে নিচে নেমে এলো তার পোশাক বদলাবার ঘরে। কিন্তু সে পোশাক বদলালো না, তার ব্যাগের মধ্যে ওষুধটা ভালো করে লুকিয়ে নিয়ে ফটকের কাছে এলো। ফটকে দারোয়ান তখনও জেগে। তার হাতে 2টো টাকা দিয়ে সে বাইরে এলো, বলল, এক্ষুনি আসছি। এরকম লুকিয়ে টুকিয়ে কাউকে বেরোতে হলে দারোয়ানকে কিছু দক্ষিণা দিতে হয়, এটাই রেওয়াজ। অমিতাও সেটাই করলো। রাত 3টে, রীতিমতো অন্ধকার, রাস্তাগুলো ফাঁকা। আজ একটা কুকুরকেও দেখা যাচ্ছে না। সেগুলো রাত 1টা 2টো পর্যন্ত ঘোরাঘুরি করে, সেগুলোও এখন কুণ্ডলি পাকিয়ে ঘুমোচ্ছে। সে একা বাড়ির দিকে এগোচ্ছিল, মাইলখানেক পথ। আজ মনে হচ্ছে যেন পথটা ফুরোচ্ছেই না। একটা মোড় পেরিয়ে একটা গলিতে ঢোকবার পর তার মনে হলো তার হৃৎপিণ্ডটা বুঝি খুব জোরে জোরে লাফাচ্ছে। সামনে সে একটা লোকের অবয়ব দেখতে পেল। সে ভাবল সে কোনো পাহারাদার, কিন্তু কাছে এসে দেখলো না, সে কোনো পাহারাদার নয়। সে মুখ ফিরিয়ে দৌড়তে লাগলো বাড়ির দিকে। বাড়ির আরেকটু কাছাকাছি এসে সে দম নিল, আবার সাহস করে ফিরে তাকালো। পেছনে লোক আছে নাকি দেখার জন্য। পেছনে যে লোকটিকে সে দেখেছিল তার মুখটা অবিকল বিবেকবাবুর মতো। সেই মুখ, সেই চোখ, সেই সাদা চুলের গুচ্ছ, সেই শীর্ণ লম্বা শরীর। অমিতা আতঙ্কে চিৎকার করতে পারল না। দৌড়তে দৌড়তে নিজের বাড়ির দরজায় এসে আর্তকণ্ঠে মা বলে ডেকে দড়াম করে পড়ে গেল। ঠিক অজ্ঞান না হলেও আচ্ছন্নের মতো কিছুক্ষণ পড়ে রইল। তার মনে হলো বিবেকবাবু ঠিক তার পেছনে এসে দাঁড়িয়েছে, যেন বলছে, এ তুই কি করলি মা? তোকে না আমি মা বলে ডেকেছি। মা কিন্তু মেয়ের ডাক শুনতে পেয়েছিল। দৌড়ে এসে দরজা খুলে মেয়েকে পড়ে থাকতে দেখে টেনে তুলল, ঘরে নিয়ে গেল। নার্সের পোশাকে মেয়ে কখনো বাড়িতে আসে না, আজ এলো কেন? তার মা অবাক। এখনো রাত পোহায়নি, মেয়ের তো ডিউটি শেষ হয়নি, তাহলে হঠাৎ কেন? ওকে চেয়ারে বসিয়ে মুখে চোখে জল দিল। তারপর মেয়ে ফুপিয়ে উঠল, বলল, মা, আমার রোগীটা মনে হয় মারা গেছে, আমাকে তুমি হাসপাতালে পৌঁছে দিতে পারবে? তার মা বলল, কেন পারবো না, চল। দরজা ভেজিয়ে রেখে সে মায়ের সাথে হাসপাতালে ফিরল। মাকে ফটক থেকে ফিরিয়ে দিয়ে সে তাড়াতাড়ি ভেতরে গেল। রাম খেলানো তো জানতই যে অমিতা ফিরে আসবে, তাই সে ওকে দেখে অবাক হলো না। অমিতার ভেতরটা গুমড়ে গুমড়ে উঠছে। সে সিঁড়ি বেয়ে পা টিপে টিপে দোতলায় উঠল। রেনুদি তার টেবিলে মাথা রেখে ঘুমোচ্ছে। ধীরে ধীরে নিজের কেবিনে ফিরে এলো অমিতা। আলোটা তখনও জ্বলছে। বিবেকবাবু যে মারা গেছেন সেটা কেউ টের পায়নি। অমিতা চোখের জল মুছে আলমারিটার মধ্যে যেখানে ওটা ছিল সেখানেই রাখলো। তারপরে তাকালো রোগীর বিছানার দিকে। সেই ওষুধের শিশি থেকে ফোঁটা ফোঁটা ওষুধ তখনও তার দেহের ভেতরে যাচ্ছে। চারিদিক নিস্পন্দ। অমিতার কানে তখনও ভেসে আসছে বিবেকবাবুর সেই মা ডাক। চোখে আবার জল। সেটা মুছে সে ওর কাছে এসে দাঁড়ালো। চোখ দুটো তার বোঝা, মুখখানা শান্ত, যেন গভীর ঘুমে ডুবে আছে। দেখতে দেখতে মনে হলো ওর বুকের কাছটা উঠছে আর নামছে।
তাড়াতাড়ি নিচু হয়ে সে বুকে হাত দিল, নাকের নিচে হাত পাতল। রীতিমতো শ্বাস বইছে। তবে কি সে বেঁচে আছেন? ওর হাতের নাড়ি দেখল, নাড়িটা চলছে, এবং অবাক কাণ্ড, জ্বর পর্যন্ত নেই, একেবারে নর্মাল, স্বাভাবিক। একটু পরেই ভোর হবে, সবাই আসবে, দেখবে যে কোনো বিপদ ঘটেনি, বিপদ কেটে গেছে। তাহলে তার পেছনে পেছনে তখন দৌড়চ্ছিল কে? কে বলল, এ তুমি কি করলে মা? না, যে নির্জন রাস্তায় তার পেছনে পেছনে আসছিল আর ও কথা বলছিল, সে লোক বিবেক বসু মল্লিক নয়, সে ছিল অমিতার বিবেক। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।